সাদা বলে বাংলাদেশ জাতীয় দলের টপ 4 ফাস্ট বোলারের 3 জন ইনজুরিতে। মুস্তাফিজ, শরীফুল, সবশেষ নাহিদ রানা। এই ঘটনাটা কেন ঘটছে? জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজেও বাংলাদেশের টপ 4 ফাস্ট বোলারকে খেলানো কি দরকার ছিল? এই প্রশ্নগুলো উঠছে, আলোচনাটা জরুরি। প্রথমে একটা কথা বলি যে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে যেহেতু বাংলাদেশ পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করেছে, মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, শরীফুল, তাদের বাদ দিয়ে এই যে সাকলাইন, সাইফুদ্দিন কিংবা রিপন মণ্ডল কিংবা ইবাদত কিংবা ধরেন খালেদ, আমি জাস্ট নামগুলো বললাম, এদের খেলালে খুব কি ক্ষতি হতো? কি হতো? বাংলাদেশ সিরিজ হারতো। কিন্তু এই 4 জনের পরবর্তীতে যারা বাংলাদেশের পেস বোলিং লাইন আপটাকে লিড করবেন তাদেরকে তো বাঁচিয়ে দেখার এনাফ সুযোগ পাওয়া যেত। যে কোনো কারণেই হোক, কোচ ক্যাপ্টেনরা মিলে কিংবা ন্যাশনাল টিম যারা নিয়ন্ত্রণ করেন, যাদের সিদ্ধান্তে চলে, তারা মিলে বোধহয় এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আরেকটু সাহসী হলেই পারতেন। আমি পার্সোনালি ফিল করি জিম্বাবুয়ের এগেনস্টে স্পেসিফিক্যালি টি-20 সিরিজে একটু নতুন কাউকে বা ওই 4 জনকে বাদ দিয়ে নতুনদের একটু বেশি সময় বাজিয়ে দেখার সুযোগটা বাংলাদেশ নিতে পারত সাহস করে, যেটা তারা নিতে পারলো না। ইনজুরির যে ব্যাপারটা, এটা অনেক প্রশ্ন তৈরি করেছে। 3 জন ফাস্ট বোলারের আগে লিটনের কথা একবার আপনি চিন্তা করেন, যে টেস্ট খেলতে পারলো না। জিম্বাবুয়ের কথা বলছি, জিম্বাবুয়ে সিরিজের কথা। তারপর 2 ওয়ানডে খেলতে পারবেন না, 3rd ওয়ানডেতে খেলতে পারবেন, সেটাও হলো না। তাহলে এই যে লম্বা সময় ধরে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ থেকে লিটন ইনজুরিতে, তাহলে আপনারা কি অ্যাসেস করছেন? যে আপনারা একবার মনে করছেন তিনি খেলতে পারবেন, প্র্যাকটিক্যালি তিনি খেলতে পারছেন না, আবার মনে করছেন তারা 3rd ওয়ানডেতে খেলতে পারবেন, প্রথম 2 ওয়ানডেতে খেলতে পারবেন না, সেটাও হচ্ছে না। তাহলে কি অ্যাসেসমেন্টে কোনো প্রবলেম হচ্ছে? এই দায়িত্বে যারা আছেন তারা কি সঠিকভাবে তাদের কাজটা করার ক্ষেত্রে খুব বেশি পারদর্শিতার পরিচয় দিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন? এই প্রশ্নগুলো এখন আসা জরুরি। ব্যাপারটা এমন না যে যারা কাজ করছেন তারা কিছু জানেন না, পারেন না, অফকোর্স নট। তারা পরীক্ষিত মানুষ, লম্বা সময় ধরে কাজ করছেন, ডাক্তার, ফিজিও, ট্রেনার যারা বিভিন্ন দায়িত্বে আছেন, এবং তারা যথেষ্ট যোগ্য মানুষও। কিন্তু তারপরও এই ঘটনাগুলো কেন বারবার ঘটছে? স্পেশালি নাহিদ রানার কথা আমি বলি। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে নাহিদ রানাকে প্রিজার্ভ করা উচিত। কোন সিরিজগুলো সে খেলবে, কোন ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, কোন ম্যাচগুলো খেলার ফলে তার উপরে অতিরিক্ত প্রেশার বা ফ্যাটিক তৈরি হবে, এই ব্যাপারগুলোর অ্যাসেসমেন্ট জরুরি। বাংলাদেশ ক্রিকেটের একটা অভ্যাস আছে, কোনো পার্টিকুলার প্লেয়ার যদি ভালো করতে থাকে তাকে সব ফরম্যাটে খেলিয়ে দেওয়া হয়, এবং অনেকটা এরকম যে ওই যে ডিম পাড়া হাঁসের একটা গল্প আমরা শুনেছি, সোনার ডিম পাড়া হাঁস, যে পেট ফেরে সব ডিম একবারে বের করার চেষ্টা। তাসকিনের ক্ষেত্রে এটা হয়েছে। তাসকিন দিনের পর দিন ইনজুরিতে পড়েছেন। পরবর্তীতে নিজের চেষ্টায় কিংবা যেভাবেই হোক তাসকিন রিকভার করেছেন, কিন্তু এই যে নাহিদ রানার সঙ্গে কিন্তু অলমোস্ট একই ঘটনা ঘটছে। আমি যাদের কথা বলছি, এই 4 জন পেস বোলারই সিঙ্গেল হ্যান্ডেডলি বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তাদের বিশ্রামের যে বেঞ্চমার্ক, সেটা মেনেই করা হচ্ছে, সেটাও আমি বিশ্বাস করি। কিন্তু 3 জন ফাস্ট বোলারের একের পর এক ইনজুরিতে পড়া প্রশ্নের জন্ম দেয়। এই প্রশ্নগুলো সামনে আসে, এবং ইভেনচুয়ালি লিটন দাসের ইস্যুটা যদি আপনি দেখেন, এটা অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। যে এমন কি হলো যে লিটন দাসকে এরকম দলের সঙ্গে ইনজুরি নিয়ে ঘুরতে হলো, এবং সংশ্লিষ্ট কেউ যারা এই ব্যাপারগুলো অ্যাসেস করেন তারা বুঝতেই পারলেন না যে লিটনের ইনজুরিটা কতটুকু ভয়াবহ। এনিওয়েজ, বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টেও পাইপলাইন ফাস্ট বোলারদের খেলানোর চান্স নিল না। এবং এখন আপনি আইডিয়ালি চিন্তা করেন, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা, এই 4 জন যদি আপনি বাদ দিয়ে দেন, এই যে পেস বোলিং ইউনিট, দুর্দান্ত পেস বোলিং ইউনিট, বাংলাদেশ ভালো করছে, সবই ঠিক, কিন্তু এই দুর্দান্ত পেস বোলিং ইউনিটে এই 4 জন বাদ দিলে সাদা বলের ক্রিকেটে আর কয়জন পেস বোলার আছে যারা বিশ্বমানের, বিশ্বকাপে খেলার মতো, অপোনেন্টের বড় দলগুলোর ব্যাটসম্যানদের এগেনস্টে থ্রেট ক্রিয়েট করার মতো অবস্থানে আছেন? সাইফুদ্দিন আছেন, সাকলাইন আছেন, সেই অবস্থানে নাই। কিংবা বাইরে যারা আছে তাদের তো সুযোগই দেওয়া হয় নাই। তাহলে কিভাবে আমরা বলি যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকে যথেষ্ট রিসোর্স রয়েছে? রিসোর্স তখনই বলা যাবে যখন মূল প্লেয়ারদের পাশাপাশি, মূল ফাস্ট বোলারদের পাশাপাশি বাদবাকি যারা থাকবেন, 3 জন, 4 জন, 5 জন, সবাই যেন সুযোগে তাদের অন্তত 90% পারফরমেন্সটা করতে পারেন, সেজন্য তাদের সুযোগ দেওয়াটা দরকার ছিল। এই জন্যই বললাম যে জিম্বাবুয়ের এগেনস্টে টি-20 সিরিজেও 4 জন বাংলাদেশের মূল স্পিয়ার হেড ফাস্ট বোলারকে খেলানোর চিন্তাটা আমার মনে হয় যথেষ্ট সাহসী সিদ্ধান্ত ছিল না।
এবং এই যে ইনজুরির ব্যাপারগুলো, এগুলো খুব দায়িত্বের সঙ্গে খুব ভালোভাবে বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। কেননা ইনজুরিতে পড়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্লেয়ার রিকভার করে ফেলে, রিকভার করে তারপর যখন মাঠে আসে তার ফেলে আসা রিদমটা, ইনজুরির রাতে আগে নাহিদ রানা, মুস্তাফিজ কিংবা শরীফুল যে রিদমে থাকবেন সেই রিদমটা ফেরে পেতেও সময় লাগে। এখানেই হচ্ছে সবচেয়ে বড় লসটা হয়ে যায়। সো আশা করব যে বাংলাদেশে টিম ম্যানেজমেন্ট যারা আছেন, প্লিজ সুযোগ থাকলে একটু সাহসী হন। আপনাদের কেউ বলছে না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক্সপেরিমেন্ট করেন, কেউ বলছে না সাউথ আফ্রিকা, ভারত কিংবা ইংল্যান্ডের বিপক্ষে এক্সপেরিমেন্ট করেন, জিম্বাবুয়ের বিপক্ষে দুটো এক্সপেরিমেন্ট করা যায়, দুটো নতুন বোলার, দুটো নতুন ব্যাটসম্যান খেলানো যায়। আবারও বলছি, কি হইতো বাংলাদেশ টি-20 সিরিজ হারতো, লাস্ট ম্যাচ হারলে এমনিতেও সিরিজ হারবে, ওয়ানডে সিরিজ তো হেরেই গেছে। সো সেখানেও যদি নতুন কাউকে বাজিয়ে দেখা হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো। তবে এই ঘটনাগুলো দিনের পর দিন আগেও ঘটেছে, এখনও ঘটছে। কেননা ওই যে ফিয়ার অফ ফেইলিয়ার, হাই হাই জিম্বাবুয়ের সঙ্গে যদি হারি মিডিয়া তো ধুয়ে দেবে, প্রচুর সমালোচনা হবে, এই ভয় থেকে বের হয়ে আসতে হবে। মিডিয়া সমালোচনা করবে, দর্শক সমালোচনা করবে, প্রচুর কথা হবে, কিন্তু প্রসেসটা ঠিক রাখতে হলে মূল প্লেয়ারদের পাশাপাশি অন্যান্য প্লেয়ারদেরও বাজিয়ে দেখার সাহসটুকু দেখাতে হবে। নইলে যে পাইপলাইনের কথা আমরা বলি, যে স্ট্রং পাইপলাইনের আমরা বলি বা যে স্ট্রং পাইপলাইন আমরা এক্সপেক্ট করি, সেটা কখনোই গড়ে উঠবে না।